পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে এসে দেখা গেল যে আসলে বাংলাদেশে জাতীয় পুনর্গঠনের যে প্রয়োজনীয়তা আমরা অনুভব করি নানা দিক থেকেই, সেটা আমাদের লক্ষ্য হিসেবে সামনে আছে, কিন্তু সেই পুনর্গঠনের বাস্তব কাজটা খুব সহজ নয়। এর সাথে রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের যেমন বড় ব্যাপার আছে, অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের ব্যাপার আছে, দেশের সাংস্কৃতিক ব্যবস্থার পুনর্গঠনের ব্যাপার আছে। প্রথম জায়গা হচ্ছে পুনর্গঠনের জন্য প্রাতিষ্ঠানিক যে আয়োজন, সেই আয়োজনটা খুব জরুরি। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের উপযোগী না। চিন্তা, রাজনৈতিক লক্ষ্য, পরিকল্পনা আছে, সেটা রাজনৈতিক দিক থেকে আছে, কিন্তু যখনই এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রবেশ করছে, বিভিন্ন পলিসিতে প্রবেশ করছে, তখন দেখা যাচ্ছে যে আমরা যা করতে চাইছি সেইটা করার জন্য উপযোগী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই। বরং প্রতিষ্ঠানগুলো যেভাবে চিন্তা করে আছে তাতে অনেক ক্ষেত্রেই এটা প্রায় তারা আমাদের ভাষা বুঝতে পারছেন না, আমরা তাদের ভাষা বুঝতে পারছি না, এইরকম একটা অবস্থা এসে দাঁড়িয়ে গেছে। তো আমার ধারণা এখানে প্রফেসর সিআর আবরার আছেন, তিনি কিছুদিন সরকারের দায়িত্ব পালন করেছেন এবং এই পরিবর্তনটা যে আসলে বেশ কঠিন সেটা আমরা উপলব্ধি করি। কিন্তু এই সরকার একটা জায়গা কমিটমেন্ট খুব পরিষ্কার, যে পরিবর্তনটা আনতে হবে। লক্ষ্য এবং পরিকল্পনা আছে, কাজে পরিবর্তনটা আনতে হবে এবং সেই পরিবর্তন আনার একটা ম্যান্ডেট জনগণের দিক থেকে তাদের আছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সেই দিক থেকে এখানে জলবায়ু পরিবর্তন এবং তার ফলাফল, এটা যে একটা বাস্তব ব্যাপার, ইটস রিয়েল। এটা তো আমাদের দেশের সরকারগুলো এটা মনে করে, কিছু কিছু অনেক ধরনের নানান পদক্ষেপ, এমনকি প্রকল্পও গ্রহণ করা হয়, কিন্তু যেভাবে সরকারের সামগ্রিক অন্যান্য জায়গার নীতিগুলো, তার বিভিন্ন প্রজেক্টগুলো কিছুটা কোনো ইন্টিগ্রেশন নাই, অপটিমাইজেশন নাই, যার ফলে হয় কি যে মনে হচ্ছে যে খাপছাড়াভাবে এক একজন এক একটা প্রকল্প গ্রহণ করছেন। সেই প্রকল্পগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক এবং সব মিলিয়ে একটা ইকোসিস্টেম, এবং তারপরে এটা একটা কোনো একটা সমস্যার সমাধানে একটা তাৎপর্যপূর্ণ অবদান রাখা, সেই জায়গায় যেন আমরা পৌঁছাতে পারছি না। প্রকল্পের পর প্রকল্প হচ্ছে, কিন্তু সব মিলিয়ে ফলাফলটাকে যেন কোথাও ধরা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই সরকারের সে কারণে প্রথম বিষয় দাঁড়িয়েছে যে আমাদের লক্ষ্য এবং পরিকল্পনা আছে, সেইটা নানাভাবে প্রকাশিত, যেমন 31 দফা কর্মসূচিতে প্রকাশিত, ম্যানিফেস্টোতে প্রকাশিত, সেইগুলোকে মানে প্রোগ্রামে রূপান্তরিত করতে হবে এবং সেখান থেকে প্রজেক্ট হবে। প্রজেক্টে ডিরেক্ট যাওয়ার অর্থ হচ্ছে আবারও ওই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা অনেকগুলো প্রজেক্টের চিন্তা করতে হবে, যেটার মধ্যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করবে এবং সেইটার মধ্যে দিয়ে বোঝা যাবে যে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। ফলে সব ক্ষেত্রেই চেষ্টা করা হচ্ছে যে একটা ইন্টিগ্রেশন এবং অপটিমাইজেশন যেন থাকে। ফলে বিভিন্ন মন্ত্রণালয় তারা বিভিন্ন পরিকল্পনা দিচ্ছেন, প্রকল্প গ্রহণ করছেন, কিন্তু সেইগুলো যাতে একসাথে ইন্টিগ্রেটেড হয় তার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় না এই সমন্বয় করার চেষ্টা করছে এবং সেটা এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা বলা চলে, কিংবা একটা ডিরেকশন সেট হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে সমস্যাগুলোকে এখন অ্যাড্রেস করার সুযোগ বৃদ্ধি পেয়েছে, সেটা নিয়ে চিন্তা করার জায়গা তৈরি হয়েছে এবং সমাধান সত্যিকার অর্থে কি হবে সেইগুলো একটু ইন্টিগ্রেটেড হইতে ভাবারও সুযোগ আগের চাইতে বেশি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এমনিতেই তো গণতান্ত্রিক চর্চা না থাকলে সমাজের বিভিন্ন অংশের মানুষের যে স্বর, ভয়েস, সেটা শোনা যায় না, তাদের দাবি, তাদের প্রশ্নগুলো সামনে আসতে পারে না। মূল রাজনৈতিক প্রশ্ন এত তীব্র থাকে যে অন্যান্য প্রশ্নগুলো মনে হয় যে আগে এটার সমাধান হোক, তারপর ওগুলো দেখা যাবে।
তো ফলে আমরা তো 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে ছিলাম। আগে ডেমোক্রেসি আসুক, ভোট ব্যবস্থা হোক, তারপরে না ডিসপ্লেস মানুষের কথা চিন্তা করা যাবে। এইরকম একটা ব্যাপার সব জায়গাতেই কাজ করে। এখন সমাজে গণতান্ত্রিক চর্চার সুবিধা এই যে প্রত্যেকটা অংশের মানুষের দাবিটা সামনে আসবে এবং সামনে আসছে, এবং সেই আশাটাকে গুরুত্ব দেওয়া কিংবা সেগুলোর সমাধানের জন্য একটা ইন্টিগ্রেটেড মানে একটা পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, সেইটা এখন এই সরকারের সাফল্য অথবা ব্যর্থতার মাপকাঠিতে পরিণত হবে। সেই দিক থেকে বলা চলে যে পরিস্থিতির উন্নতি ঘটার একটা সম্ভাবনা আছে এবং সেটার প্রতি আমাদের অঙ্গীকার আছে। সরকার নাগরিকদের অধিকার এবং মর্যাদা এটাকে সবার গুরুত্ব দিতে চাইছে, অর্থাৎ অধিকার এবং মর্যাদা ভিত্তিক একটা যাকে বলে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেটা আমরা গড়ে তুলতে চাই। কোনো জনগোষ্ঠীর প্রতি করুণা, দয়া, এই সমস্ত প্রশ্নগুলো একেবারেই ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এটা একটা অধিকারের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন। যারা নাগরিক এই দেশের, তারা তাদেরকে অধিকার এবং মর্যাদা পেতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটা তার নিশ্চিত করা। সেই জায়গা থেকে পুরো মানে দুটো জিনিস করা হচ্ছে। একদিকে হচ্ছে যে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে সোশ্যাল সেফটি নেটকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, কারণ মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না অথবা এই মুহূর্তে যে একটা মানে একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে। যার ফলে খেয়াল করে দেখবেন যে সরকার শুরুতেই সবগুলো সোশ্যাল সেফটি নেট ব্যবস্থা যাতে দ্রুত শুরু হয় এবং আগামী বাজেট থেকে ব্যাপকভাবে শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু এটাই শেষ না, কিন্তু সামাজিক সুরক্ষা দিয়ে তো আর একটা দেশ চলবে না। সামাজিক সুরক্ষা তো আসলে তখন দরকার হয় যখন মূল অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থেকে যারা নিজেদের সমস্যাগুলো, জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারেন না, তাদেরকে রাষ্ট্র দেখবে। কিন্তু মূল অর্থনৈতিক ব্যবস্থাতেই তো বেশিরভাগ মানুষকে ধারণ করতে হবে, এবং সেটা কারণেই একটা বিনিয়োগ নির্ভর এবং কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা সরকারের লক্ষ্য। কিন্তু সেটা আবার রাতারাতিও করা যাচ্ছে না। এর জন্য উপযোগী একটা ব্যবস্থা হতে হবে। বলা হলো, আমরা বলছি $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা পৌঁছাতে চাই, কিন্তু সেটা ধারণ করার মতো রাষ্ট্র ব্যবস্থা, গভর্নেন্স, মানে আইন কানুন, সেই জায়গাগুলো থাকতে হবে। তো সেই প্রাতিষ্ঠানিক আয়োজন সক্ষমতা থাকতে হবে। তো সেইখানে পৌঁছানোর জন্য অনেকগুলো কাজ হাতে নেওয়া হচ্ছে, যাতে করে রিফর্মটা উইদিন আসে এবং আমরা সত্যিকার অর্থে বিনিয়োগ নির্ভর জায়গায় যেতে পারি। বাংলাদেশে একটা বড় সমস্যা হিসেবে দেখলাম যে এডিপি নেওয়া হয়, কিন্তু এডিপি বাস্তবায়ন খুবই খারাপ অবস্থা। এবং তার মানে হচ্ছে যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করি সেগুলো বাস্তবায়নের সক্ষমতাও আমাদের অর্জন করা হয়নি। টাকা বরাদ্দ করা হয় কিন্তু সেই টাকা খরচ করার জায়গা পায় না। অথচ এই দেশের শিক্ষা খাতে এত সমস্যা, কিন্তু শিক্ষা খাতে টাকা বরাদ্দ পুরোটা খরচ করার মতো মানে অবস্থাটা নাই। এই জায়গাগুলো, এই ধাঁধাগুলো কি, উত্তরটা কি? স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকানো যায় না, অথচ স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়, সেটা আবার ফেরত আসে। এই জায়গাগুলোর সমাধান কিভাবে হবে সেটা হচ্ছে এখন মুখ্য প্রশ্ন, এবং সেই মুখ্য প্রশ্নগুলো আমাদের সমাধান হবে। আমরা কর্মসংস্থান তৈরির জন্য যেমন ধরুন মানে বাসস্থান একটা খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই তিনটা, এবং যেটা কর্মসংস্থান অবশ্যই যুক্ত, এই জিনিসগুলো প্রায়োরিটি করা হয়েছে। বাজেটেও তার রিফ্লেকশন থাকবে। সব ধরনের যাকে বলে পলিসির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কিভাবে মানুষ নাগরিক সুবিধাগুলো পাবে। বাসস্থান করা হলো কিন্তু সেখানে স্যানিটেশন কিংবা পানি নাই, এগুলো তো আসলে এটা একটা ইন্টিগ্রেটেড ব্যবস্থা। ফলে বাসস্থান বলতে আমি সবগুলো জায়গা থেকে বোঝাচ্ছি। আমাদের এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে পুরো শিক্ষাটাকে নতুন করে সাজানো, যারা ডিসপ্লেসড হচ্ছেন যেখানেই আসুন না কেন, শহরে আসুন, ঢাকা শহরে আসুন, আর একটা মফস্বল শহরে আসুন, এইটার সাথে আসলে তাদের শিক্ষা সুবিধা, তাদের বাসস্থানের সুবিধা, তাদের নাগরিক অন্যান্য সুবিধার প্রশ্নটা গভীরভাবে যুক্ত।
সেই যুক্ত অনুযায়ী কিন্তু নগরায়নের পরিকল্পনাটা দরকার। সব ঢাকামুখী করার যে এই 55 বছর ধরে আমরা মোটামুটিভাবে পুরো তৎপরতাটা দেখলাম, তার ফলাফল হচ্ছে যে এটা একটা মানে অচল অবস্থা সৃষ্টির দিকে অগ্রসর হচ্ছে। এই অচল অবস্থা দূর করার জন্যই পরিকল্পনাটা এখন কিভাবে হবে সেটা নিয়ে নানা ধরনের জায়গা তৈরি করা হচ্ছে। প্রথমত, যতক্ষণ না পর্যন্ত একেবারে উপজেলা পর্যায়ে নাগরিক ফ্যাসিলিটিগুলো থাকবে, ওখানে পানির ব্যবস্থাপনা কি হবে, ওইখানে পয় নিষ্কাশনের ব্যবস্থাপনা কি হবে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থায় থাকবে, সেই আয়োজনগুলো যদি পরিষ্কার পরিকল্পনা না থাকে তাহলে মানুষ ঢাকামুখী হবেই। কর্মসংস্থান যদি ওই পর্যায়ে না যায় তাহলে মানুষ ঢাকামুখী হবেই। তো এই জায়গাগুলোকে নিয়ে নতুন করে পরিকল্পনা করার জায়গাটা আছে, যেখানে আসলে মানে এটা একটা এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থার স্থানচ্যুতি প্রায় অনিবার্য। ডিসপ্লেসমেন্ট তো ঘটে, সেটা ইকোনমিক প্রসেসের মধ্যে দিয়ে ঘটে, আবার কেউ কেউ প্রাকৃতিক দুর্যোগে ডিসপ্লেসড হন। কিন্তু এই ডিসপ্লেসমেন্টের মধ্যে দিয়ে সিটিজেন হিসেবে তার যে অধিকার এবং মর্যাদা, সেটা পুরো দেশটাকেই সেভাবে তৈরি করা দরকার যাতে করে সে প্রত্যেক জায়গাতেই সে ওই রাইটটা এক্সারসাইজ করতে পারে। এখন সেই অনুযায়ী পরিকল্পনা করার জায়গাটাতে একটা যাওয়ার যে জায়গা, সেটা আমরা এই ইন্টিগ্রেটেড পরিকল্পনা 55 বছরে দেখি নাই, যার ফলে আমরা সমস্যাগুলোতে এখনো ভুগছি। তবে কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হওয়া যায় সেটা এই সরকারের অন্তত মানে একটা প্রধান এজেন্ডা হিসেবে আছে। নট দ্যাট যে এরকম কোনো আমরা আশা দেখাচ্ছি যে রাতারাতি খুব সবকিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু যখন এগুলো এজেন্ডাভুক্ত হয়, যখন এই কাজগুলো আসলে সত্যিকার অর্থে করার আগ্রহ থাকে, তখন অন্ততপক্ষে কিছু পরিবর্তন যে হবে এবং আমরা আমাদের লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করব এই আস্থা ভরসার জায়গাটা তৈরি করা যায়। ফলে যেটা করা হচ্ছে যে এই 5 বছরে আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি। এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মধ্যে এই প্রত্যেকটা প্রশ্ন আছে এবং এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে প্রত্যেকটা প্রশ্ন থাকা, কিভাবে এডিপি তৈরি হবে, এডিপি কিভাবে বাস্তবায়িত হবে, এডিপির মধ্যে কি ধরনের আসলে ওই ইকোসিস্টেম অনুযায়ী প্রজেক্টগুলো থাকবে এবং সেই প্রজেক্টগুলো আসলে আমাদের সমস্যার সমাধান করবে কিনা, এবং সেই প্রজেক্টগুলোর মধ্য দিয়ে আগামী 5 বছর পরে বাংলাদেশের চেহারাটা কেমন দাঁড়াচ্ছে তার একটা আর্কিটেকচারাল ভিউ আমরা আসলে দাঁড় করাতে পারবো কিনা, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং হয়তো আমরা এই কাজে অনেক দূর পর্যন্ত সফল হব সেই আশা এবং সেই একটা কমিটমেন্ট আমরা নিজেরা ধারণ করি, কারণ জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে আমরা দায়বদ্ধ, অঙ্গীকারাবদ্ধ, এবং সেটা আমাদের করতেই হবে। তো স্থানচ্যুত মানুষের প্রশ্নটা বাংলাদেশের অন্যতম প্রধান প্রশ্ন, কারণ এই স্থানচ্যুতি একটা নিয়মিত প্রক্রিয়া হিসেবে ঘটছে এবং এই স্থানচ্যুতি আমাদের ওই মানুষের কেবল সমস্যা না, শহরের নিজের সমস্যা। ধরুন ঢাকা শহর নিয়ে আলোচনা করি, ঢাকা শহর নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দেওয়া দরকার যে এটা এমন একটা শহর যে শহরের নিজের কোনো নিয়ম নাই। আজকে যিনি এই শহরে প্রবেশ করেন তিনি এই শহরটা চালান। এই স্ট্রাকচারটা তো বদল করতে হবে না। এই স্ট্রাকচার না বদলালে এই যে তুমুল অচলাবস্থা চলছে, অচলাবস্থায় চলতে থাকবে। এখন এখানে যেখানে স্থানচ্যুত মানুষের নিয়ে যেহেতু আমাদের কোনো পরিকল্পনা নাই, শহর তাদেরকে কিভাবে ধারণ করবে তার যেহেতু কোনো পরিকল্পনা নাই, ফলে এটা একটা এবং এর সাথে রাজনৈতিক যে পেট্রন ক্লায়েন্ট স্ট্রাকচার সেটা দ্রুত যুক্ত হয়ে পড়ে। তারা আসছেন এবং তারা গ্রামে এক ধরনের পলিটিক্যালি ক্ষমতার কাঠামো তারা ব্যবহৃত হয়েছেন, শহরে এসেও একভাবে পলিটিক্যাল ক্ষমতা ব্যবহৃত হয়। এই যে পেট্রন ক্লায়েন্ট স্ট্রাকচারে তারা ঢুকে পড়েন, এটা শহর নিজে এই স্ট্রাকচারকে লালন করে,
কিন্তু বাংলাদেশ এমন একটা ক্রস রোড এসে দাঁড়িয়েছে, এই পেট্রন ক্লায়েন্ট স্ট্রাকচার দিয়ে না তার উন্নতি নিশ্চিত করতে পারবেন, না তার এই বিদ্যমান জীবন ব্যবস্থা আর অগ্রসর করে নিতে পারবে। দুইটাই প্রায় অচল অবস্থার দিকে পরিণতি হবে। ফলে স্ট্রাকচারাল চেঞ্জেস এবং একটা নিজেদেরকে প্যারাডাইমিক আপলিফটমেন্ট করা, এটা বাংলাদেশের এখন নেসেসিটিতে পরিণত হয়েছে। সেই জায়গাটাতে ক্রস রোডে এই সরকার দাঁড়িয়ে আছে, তাদের সামনে চ্যালেঞ্জ এটা, এবং সরকার সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য